পৌরসভার কর্মকর্তা কর্মচারী, আমি আপনাদেরকে বলছি, আপনাদের উপরে মানুষ ত্যক্ত, আপনাদের উপরে মানুষ বিরক্ত এবং আপনাদের উপরে মানুষ ক্ষুব্ধ। বিশেষ করে আপনারা যারা ইউনিয়ন পরিষদের সচিব, আপনারা যারা আছেন, আপনাদের সাথে খুব শীঘ্রই আমার দেখা হবে এবং আপনাদের আমলনামা নিয়ে দেখা হবে। ইউনিয়ন পরিষদের যে সচিব আছেন, 15টা ইউনিয়নের 15টা সচিব, দুর্নীতির আখড়া মূলত হচ্ছে এই ইউনিয়ন পরিষদের এই যে সচিবদের মধ্যে। কুমিল্লা 4 আসনে রাজনীতির এক নতুন সমীকরণ। সরাসরি ফেসবুক লাইভে এসে স্লাইড শো এর মাধ্যমে কাজের হিসাব দিলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। দেবিদ্দার সহ সারা দেশের মানুষ হাসনাত আব্দুল্লাহর এই শিক্ষক সুলভ ডিজিটাল জব ভিসাকে দেখছেন এক বড় পরিবর্তন হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই তরুণ নেতা। আগামীকাল সংসদ অধিবেশন শুরু হচ্ছে। আগামীকাল বাংলাদেশে সিদ্ধান্ত হবে বাংলাদেশ কি গণতন্ত্রের পক্ষে যাবে নাকি স্বৈরতন্ত্রের পক্ষে যাবে। যদি আগামীকাল বাংলাদেশ স্বৈরতন্ত্রের পক্ষে যায়, আমাদেরকে আরেকটি বিপ্লবের প্রস্তুতি রাখতে হবে ইনশাআল্লাহ। বিএনপির এমপিরা যারা আছেন তারা ইতিমধ্যে তারা বাংলাদেশের আইন ভঙ্গ করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সে আদেশ তারা লঙ্ঘন করেছেন। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার মধ্য দিয়ে বিএনপির এমপিরা বাংলাদেশের আইন লঙ্ঘন করার কাজটা তারা শুরু করেছেন। বাংলাদেশের রাজনীতিতে এক বিরল ঘটনা ঘটিয়ে তোলপাড় লাগিয়ে দিলেন হাসনাত আব্দুল্লাহ এমপি। দর্শক, অনেকের ঘুম হারাম করে দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে রাজনীতি বিশ্লেষক, উচ্চশিক্ষিত আইন বিশেষজ্ঞরা যা জানতেন না, হাসনাতের কারণে এখন আমরা সেটা জানছি। পুরো বাংলাদেশ নড়েচড়ে বসেছে। অনেকের ঘুম হারাম, অনেকের এমপিগিরি স্বপ্ন ছুটে যাচ্ছে, অনেকের চেয়ারম্যানি মেম্বারের খায়েশ পূরণ হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন। দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। দর্শক, অনেকের ঘুম হারাম করে দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে রাজনীতি বিশ্লেষক, উচ্চশিক্ষিত আইন বিশেষজ্ঞরা যা জানতেন না, হাসনাতের কারণে এখন আমরা সেটা জানছি। পুরো বাংলাদেশ নড়েচড়ে বসেছে। অনেকের ঘুম হারাম, অনেকের এমপিগিরি স্বপ্ন ছুটে যাচ্ছে, অনেকের চেয়ারম্যানি মেম্বারের খায়েশ পূরণ হয়ে গেছে। বাংলাদেশ কতটা প্রতারণাপূর্ণ ছিল হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে জাতি জেনেছে। দর্শক, কথা বলছি, হাসনাত আব্দুল্লাহ মধ্যরাতে এসে জবাবদিহিতা নিশ্চিতের যে লাইভ ক্লাস নিয়েছেন, কি সুন্দর প্রেজেন্টেশন এবং পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো কিভাবে বানিয়েছে দেখেন। বাংলাদেশের আর কোন এমপি হাসনাত আব্দুল্লাহর মতো এভাবে পারবেন পাওয়ার পয়েন্ট ক্লাস নিতে? একটু দেখান। খুব কম আছে, অবশ্যই কয়েকজন, খুব কম। হাসনাত আব্দুল্লাহ জার্সি পরে ক্লাস নেন, জার্সি পরে সংসদের সদস্য হিসাবে শপথ নিতে যান। প্রথম অধিবেশনও হয়তো বা জার্সি পরে যেতে পারেন, সেই জার্সি যে জার্সি পরে তিনি আন্দোলন করেছেন। হাসনাত আব্দুল্লাহ সত্যি বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমী নাম। হাসনাতকে যুগ যুগ ধরে বাংলাদেশ স্মরণ করবে, হাসনাতের মৃত্যুর পরও স্মরণ করবে। হাসনাত আব্দুল্লাহ একটি নাম, একটি ইতিহাস। অনেক অজানা রহস্য ফাঁস করে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। মানুষ সচেতন হচ্ছে। এক হাসনাত আব্দুল্লাহ 299 এমপিকে প্রভাবিত করছে। বাধ্য হবে বাকি এমপিরা হাসনাতের মতো জবাবদিহি করতে। হাসনাত আব্দুল্লাহর ক্লাসের পর পুরো বাংলাদেশ নড়েচড়ে বসেছে। সবাই প্রত্যেক নিজ নিজ এলাকার এমপিকে ফোন দিচ্ছে, ফেসবুকে মেনশন করছে খেজুর কোথায়, অমুক বরাদ্দ তমুক বরাদ্দের টাকা কোথায়, এবং সামনে কোরবানির দুম্বার গোস্ত, উটের গোস্ত অনেক কিছু আসবে, মানুষ ধরবে। অলরেডি বিভিন্ন এমপিরা ঘোষণা দিয়েছেন যে আমার এলাকায় এখনো এসে পৌঁছায়নি, আজকে আসার কথা, আসলেই সাথে সাথে দিয়ে দেব। এতদিন কি ভাবটা নিত এমপিরা? বিভিন্ন এতিমখানায় খেজুর পাঠাতো, গোস্ত পাঠাতো, ভাব নিত যে এমপি নিজে পাঠাতো, আর অনেক জায়গায় পাঠাতোই না, ওটা এমপির কাছের লোকজন, এমপির পরিবারের লোকজন, আত্মীয় স্বজন ভাগ বটরা করে খেত। এমপি তার বেয়াই বাড়িতে পাঠাতো খেজুর, যে বেয়াই এমপি পাঠিয়েছে, আসলে ওটা জনগণের হক, মেরে খেত। হাসনাত না বললে তো আমরা জানতাম না। জামাতের এমপি তো এইভাবে কেউ বলেন নাই, হাসনাত আব্দুল্লাহ বলেছেন। শুধু এটা না, আরো নানান বিষয় খুঁটিনাটি যেভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, এটা সত্যি বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরে গেছে। এমপিদের সম্পর্কে পারসেপশন চেঞ্জ হয়ে গেছে। জবাবদিহিতার এক নতুন অধ্যায় কায়েম হবে হাসনাত আব্দুল্লাহদের কারণে। হাসনাত আব্দুল্লাহদের এই সৎ সাহস আছে বলে হাসনাত এটা করতে পেরেছে। কোন জায়গার কতটুকু রাস্তা, এরকম আপডেট আছে কোন এমপির কাছে? কতটা প্রজেক্টের কাজ চলছে, কোন রাস্তায় দুর্বল ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, ভেঙে যাচ্ছে, ওইটা আবার করতে হবে, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। 1 পয়সা ঘুষ নিয়ে কোনো সরকারি অফিসার দেবিদারে থাকতে পারবে না। হাসনাতের মতো যদি 300 জন এমপি থাকতো তাহলে বাংলাদেশটা বদলে যেত। এবং হাসনাত আব্দুল্লাহকে শুধু এই জবাবদিহিতা নিশ্চিত করবেন না, আন্দোলন করতে পারেন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদের ভেতর থেকে স্লোগান দিতে দিতে বের হয়ে সংসদ ভবন প্লাজায় বসে মিছিল শুরু করে দিবেন, ইনকিলাব জিন্দাবাদ। রাজপথে মিছিল করবেন, সকালে সংসদ, বিকালে রাজপথ। এই বাংলাদেশের ভবিষ্যৎ হাসনাত আব্দুল্লাহদের হাতে।
হাসনাত আব্দুল্লাহদের আমাদের উচিত সমর্থন করা, এরকম ক্রিয়েটিভ কাজ করতে। শরীফ ওসমান হাদির যোগ্য উত্তরসূরি হাসনাত আব্দুল্লাহ, 1 পয়সা মারেন না, মারবেন না। তো এই হাসনাতদের পেছনে বসুন্ধরা মিডিয়া, অমুক মিডিয়া, তমুক মিডিয়া, এরা অলরেডি লেগেছে এবং লাগবে। কিন্তু জনগণ যদি হাসনাত আব্দুল্লাহদের সাথে থাকে, হাসনাত আব্দুল্লাহদের কেউ দমাতে পারবে না। কিভাবে? সব বাধা বিপত্তি অতিক্রম করে হাসনাত আব্দুল্লাহরা দেবিদার থেকে চাঁদাবাজি দূর করছে, বিভিন্ন অনিয়ম দূর করছে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে। এবং দেখেন, এই জামাত এনসিপির এমপিদের দেখা দেখি বিএনপিও অনেক ভালো কাজ করতে বাধ্য হচ্ছে। এক্সাম্পল সেট করছে জামাত এনসিপি। তো দর্শক, এনসিপির মধ্যে অনেক ধান্দাবাজ বাটপার আছে এবং অনেক ছিল। ভাগ্য ভালো, জামাতের সাথে জোট হওয়ার প্রাক্কালে এনসিপির অনেক বাটপার ওখান থেকে বেরিয়ে গেছে। তারপরও নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে বদলি বাণিজ্য অনেকই করেছে, অনেক কিছু করেছে, আমরা জানি। তবে যে 6 জন এমপি হয়েছেন তারা প্রায় সবাই সাবেক শিবির এবং একদম পরীক্ষিত সৎ। এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং এরা কখনো দুর্নীতি করবে না, গ্যারান্টি দিতে পারে। আতিক মুজাহিদ, নাহিদ ইসলাম, আব্দুল্লাহ আলামিন, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ 1 পয়সা দুর্নীতি করবেন না, 1 পয়সা, গ্যারান্টি দেওয়া যায়। এবং ফেসিবাদী আমলে, ইউনূসের আমলে অনেক সুযোগ সুবিধা পেয়েছেন, কিন্তু কোনো সুযোগ সুবিধা নেন নাই। তো দর্শক দেখেন হাসনাত কি ঘটিয়েছে। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাইভে নিজের নির্বাচনী এলাকা কুমিল্লা 4 আসনের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেবিদারের সব সরকারি কার্যক্রম স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হবে। এটা দেবিদারের ক্ষেত্রে, কুমিল্লা 4 ক্ষেত্রে করেছেন, কিন্তু প্রভাব পড়েছে পুরো বাংলাদেশে। পুরো বাংলাদেশের খেজুরের হিসাব চাচ্ছে, আরো নানান হিসাব চাওয়া শুরু করেছে জনগণ। এবং পুরো এমন কোন এমপি নাই যে হাসনাতের এই কার্যক্রম দেখেনি, এমন কোন গণমাধ্যম নাই যেটা নিয়ে হাসনাত আব্দুল্লাহর এই লাইভ ক্লাস নিয়ে রিপোর্ট হয়নি। মানে পুরো জাতিকে কিভাবে এক হাসনাত একটা ফেসবুক লাইভের মাধ্যমে নাড়া দিতে পারেন, পুরো সংসদকে নাড়িয়ে দিতে পারেন, দেখেছেন। এবং কালকে থেকে দেখবেন হাসনাত আব্দুল্লাহদের হুঙ্কারে জাতীয় সংসদ প্রকম্পিত হবে। 10 মার্চ দিবগত রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 17 ফেব্রুয়ারি তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর প্রায় 3 সপ্তাহে তিনি মূলত এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে ধারণা নেওয়ার কাজ করছেন। হাসনাত আব্দুল্লাহর ইনকাম কমে গেছে, কারণ ক্লাস করাতেন, কোচিং করাতেন, এখন তো সেটা পারবেন না। এখন জনগণের পিছনে দৌড়ক। আর অন্যান্য সবাই এমপি হলে তাদের ধান্দা বাড়ে, ইনকাম কয়েক হাজার গুণ বেড়ে যায়। এবং বিএনপির এমপিদের এলাকায় পাওয়া যায় না, এলাকার কোনো খোঁজই নেই তাদের। ওই যে এমপি হওয়ার পর ঢাকা চলে গেছে, কারণ সহজে হয়েছে, ভোট কারচুপি চুরি করা হয়েছে। কিন্তু জামাত এনসিপির এমপিরা দেখেন সবাই গ্রামে পড়ে আছে, মানুষের কাছে কাছে যাচ্ছে। মানে আমি যে কথাটা বলেছি, একটা খোলাফায়ে রাশেদার যুগের শাসকদের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ কি করেছে দেখেন। জামাতের সাথে জোট না হলে এই ধরনের দৃশ্য দেখা লাগবে না। লাইভ বেশি তিনি বলেন, দেবিদার উপজেলার বর্তমান বিভিন্ন প্রকল্পের অধীনে একাধিক সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব কাজ মূলত সড়ক ও জনপদ অধিদপ্তরের, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এসব প্রকল্প অগ্রগতি ও বরাদ্দের তথ্য জনগণের কাছে নিয়মিত প্রকাশ করা হবে। সংসদ সদস্য বলেন, দেবিদার সবচেয়ে বড় সমস্যা রাস্তাঘাটের দুরবস্থা এবং কোন রাস্তায় 2 নম্বরই করা হচ্ছে এটা তিনি স্পষ্ট করেছেন। এবং কতটা ভিজিএফ কার্ড, কত কেজি খেজুর এবং সামনে উটের গোস্ত, দুম্বার গোস্ত কি আসবে, সবকিছু স্পষ্ট করেছেন। তো দর্শক, আমি তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিতে এক খেলা লাগিয়ে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। খেলা জমবে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে, তুমুল উত্তেজনা শুরু হবে। কারণ বিএনপি শুরুতে গাদ্দারি শুরু করেছে, এই গাদ্দারির ফল কি হাসনাত আব্দুল্লাহরা চুকিয়ে দিবেন। দর্শক, সবচেয়ে বড় খবর হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে যে শরীফ ওসমান হাদির 2 খুনি ফয়সাল, করিম, মাসুদ এবং আলমগীর শেখ ধরা পড়েছে ভারতের কলকাতার স্পেশাল পুলিশ টিমের হাতে। এবং গত বছরের 12ই ডিসেম্বর এই শরীফ ওসমান হাদিকে হত্যা করার পর আধা ঘন্টার ভিতরেই জানা যায় যে তার হত্যাকারী তার নির্বাচনী টিমেরই 2 সদস্য। কিন্তু তারপর এদেরকে ধরা যায়নি, তারা ভারতে পালিয়ে গিয়েছে। এবং ইউনূস সরকার একাধিকবার ভারতকে বলেছিল যে এই খুনিরা কিন্তু পালিয়ে আছে ভারতে, কিন্তু ভারত সরকার অস্বীকার করেছিল। অথচ আমরা জানি যে এই 2 জন খুনি তারা ভারতে ঢোকার পরই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে গোপন রাখা হয়, বাংলাদেশের কাছে স্বীকার করা হয় না। কেন স্বীকার করা হয়নি সেটা ভারতই বলতে পারবে। কিন্তু তারপর দেখলাম যে 2 দিন আগে একটা গ্রেপ্তারের নাটক সাজিয়ে ভারত বলল যে আমরা এই 2 খুনিকে গ্রেপ্তার করেছি। ভারতের বনগাঁ সীমান্ত থেকে তারা গোপনে চেষ্টা করেছে বাংলাদেশে প্রবেশ করার। এবং আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি 17ই ডিসেম্বর তিনি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে মারা যাওয়ার পরে বাংলাদেশে একটা ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচীর উপর হামলা হয়, নির্বাচন পিছানো ষড়যন্ত্র পর্যন্ত হয়। কিন্তু সেটা সফল হয়নি, কারণ বিএনপি বলেছে আমরা নির্বাচন চাই। কারণ বিএনপি জানতো এই নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। যাই হোক, ইউনূস সরকারের আমলে ইউনূস সরকার ভারত থেকে কোনো সহযোগিতা পায়নি এবং ভারত স্বীকারও করেনি যে এই 2 খুনি আসলে ভারতে গ্রেপ্তার আছে। কিন্তু ইউনূস সরকার চলে যাওয়ার পরে বিএনপি সরকার আসলে, বিএনপি সরকার গত 22 ফেব্রুয়ারি
ডিজিএফআই এর চিফ হিসাবে নিয়োগ দেয় মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে। তো এই ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়ে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী তিনি ভারতে উড়ে গিয়ে সেখানে বৈঠক করেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে, এবং সেই বৈঠকের পরপরই ভারতীয় পুলিশ ঘোষণা দেয় যে এই দুই হত্যাকারী তাদের কাছেই আটক রয়েছে, এবং অলরেডি বাংলাদেশ সরকার এই দুই হত্যাকারীকে ফেরত আনার জন্য কনসুলার অ্যাক্সেস চেয়েছে। সুতরাং আমরা মনে করতেই পারি যে এই দুই হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ তাদেরকে খুব শীঘ্রই বাংলাদেশে ফেরত আনা হবে। এবং আমরা এও জানতে পারলাম যে এক রুবেল আহমেদ, এই রুবেল আহমেদকে 2025 সালের 15 জানুয়ারি গ্রেপ্তার করা হয়, কারণ এই রুবেল কলকাতায় আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিল। এই রুবেলকে গ্রেপ্তারের পরে রুবেলকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন এই রুবেল বলেছিল যে কলকাতা থেকে জাহাঙ্গীর কবির নানক বলেছেন যে শরীফ ওসমান হাদি এবং ইউটিউবার কাফি এই দুজনকে মেরে ফেলতে হবে, কারণ এই দুইজন নানা বাজে কথা বলে আওয়ামী লীগকে নিয়ে। তাহলে প্রশ্ন হচ্ছে যে রুবেল যখন বললো এই কথা, তখন পুলিশ কেন এই হাদিকে কথা বললো না বা কাফিকে কথা বললো না যে তোমাদের মৃত্যু ঝুঁকি আছে, আওয়ামী লীগ চায় তোমাদেরকে সরিয়ে দিতে? পুলিশ কিন্তু এটা বলেনি। এই গ্রেপ্তারের পর 30 এপ্রিল, সেই 2025 সালের 30 এপ্রিল রুবেল সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে বের হয়ে যায়। ইন্টারেস্টিং হচ্ছে এই বছরের 21 জানুয়ারি মধ্যরাতে জামিনে থাকা রুবেল আহমেদকে পুলিশ গ্রেপ্তার করে কেরানীগঞ্জ থেকে, এবং এই রুবেলই ছিল এই ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী। এখন এই রুবেলকে নতুন করে রিমান্ডে চেয়ে পুলিশ আবেদন করলে সে বলে যে হ্যাঁ, এই ইউটিউবার কাফিকে এবং ওসমান হাদিকে শেষ করার নির্দেশ দেয় ভারতে পলাতক জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লব। এবং রুবেল বলেছেন যে আমি ফয়সালের কাছে কিছু টাকা পাই, কিন্তু ফয়সাল টাকাটা ফেরত দিচ্ছে, এই জন্য আমি ফয়সালকে বলছি যে তুমি যদি কাজ করতে পারো এই কাজটা, তাহলে আমাদের যে বিপ্লব ভাই, নানকের পিএস বিপ্লব ভাই তোমাদেরকে আরো কিছু টাকাও দিবে, তোমার আগে টাকা দেওয়া লাগবে না। এটা হচ্ছে হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। এইসব কিন্তু জবানবন্দিতে রুবেল বিস্তারিত উল্লেখ করেছে। এখন এই রুবেল আসলে কাদের মাধ্যমে কাজ করছিল, কাদের থেকে নির্দেশ পেয়েছিল, সেখানে কি জাহাঙ্গীর কবির নানক জড়িত নাকি বা তার পিএস জড়িত, নাকি সেখানে আরো রাঘব আছে, এইসব আসলে তদন্তে বের হয়ে আসবে বলে আমার ধারণা। এবং আমি আহ্বান জানাই বিএনপি সরকারের কাছে যে এই বহুল আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের যে রহস্য সেটা সম্পূর্ণভাবে উন্মোচন করে জনগণের সামনে প্রকাশ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন ভারতে শরীফ ওসমান হাদির যে দুই হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, তারা গ্রেপ্তার হয়েছে বনগাঁ সীমান্ত থেকে। ভারতের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশে রাজনৈতিক সমীকরণ নতুন করে রূপ নিতে শুরু করেছে। এখানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের অনুমান করছে, আশঙ্কা করছে। আশঙ্কা করারই কথা, কারণ যেখানে গ্রেপ্তার হয়েছে সেই দেশটি যেহেতু ভারত, সেহেতু এখানে নানা ধরনের সমীকরণ, নানা ধরনের হিসাব নিকাশ, এটি খুবই স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। অন্য কোনো দেশ হলে, ভারতের বাইরে যদি তৃতীয় বিশ্বের অন্য কোনো দেশ হতো, সেখানে যদি তারা গ্রেপ্তার হতো, তাহলে এত সমীকরণের প্রয়োজন ছিল না। আমরা জুলকারনাইন শায়েরের একটা পোস্ট থেকে যেটা জানতে পারলাম, এই ফয়সাল করিম মাসুদ ভারতে কিন্তু গ্রেপ্তার হয়েছে গত বছর, অর্থাৎ 2025 সালের শেষের দিকে, তার মানে আজ থেকে প্রায় 5-6 মাস আগে। তখন কালবেলা সহ বেশ কয়েকটি পত্রিকা এই বিষয়ে রিপোর্ট করেছিল যে ওসমান হাদির হত্যাকারী ভারতে গ্রেপ্তার হয়েছে। পরে ভারতের পক্ষ থেকে কিন্তু সেটি অস্বীকার করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে গ্রেপ্তার আসলে তখনই হয়েছিল, কিন্তু সেটি গোপন রাখা হয়েছিল ভারতের বিভিন্ন স্বার্থের কারণে। কারণ তারা তো আসলে এমন একটা দেশ, যে দেশ অন্য কারো চিন্তা তো দূরের কথা, তার প্রতিবেশীকে কিভাবে পায়ের তলায় পিষ্ট করা যায়, তারা সবসময় এই চেষ্টায় রত থাকে। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা দেশ তার নিজের কথাই চিন্তা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেটা তো বৈধ পন্থায়। একজনকে পায়ের নিচে পিষ্ট করে নিজে বড় হবার যে মন মানসিকতা, এই কাজটি আমরা শুধুমাত্র ভারত এবং আমেরিকা, এই দুইটা দেশে দেখতে পাচ্ছি, এরকম অসৎ প্রবণতা। যাই হোক, মূল কথায় ফিরে আসি। তো এখন এই এদেরকে গ্রেপ্তার করার পরে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে, এবং স্বস্তির চেয়ে সংখ্যাটা বেশি প্রকট আকার ধারণ করেছে। কেন? কারণ আপনারা জানেন, এদের গ্রেপ্তারের পরে কিন্তু ভারতীয় পুলিশ 14 দিনের রিমান্ডে নিয়েছে। এখন 14 দিনের রিমান্ড, এটা তো ভারত কেন নেবে? তাদের কি নেওয়ার দরকার আছে? তারা কেন 14 দিনের রিমান্ডে নেবে? তারা একটা আসামি গ্রেপ্তার করেছে। বাংলাদেশের কোনো অপরাধীকে তারা গ্রেপ্তার করার পরে তারা যেটা করতে পারে, তদন্ত করতে পারে যারা আসলে কারা, কেন এখানে এসেছে। তাদের যদি প্রথম কাজ, তাদের যদি বৈধ কোনো কাগজপত্র না থেকে থাকে, তাহলে এখানে রিমান্ডের তো কোনো প্রয়োজন হয় না, তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। অথবা বাংলাদেশের সাথে তো ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, এবং তারা সবাই জানে কিন্তু এই খুনিদেরকে গ্রেপ্তারের জন্য 50 লক্ষ করে নগদ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল, তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। তো এটা তারা জানে না? অবশ্যই জানে। এখন জানার পরেও তারা 14 দিনের রিমান্ড যে চেয়েছে, এইখানেই শঙ্কাটা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে তারা এই রিমান্ডে নিয়ে এমন কিছু ব্যক্তির নাম এদের মুখ দিয়ে তারা উচ্চারণ করাবে বা বলিয়ে নেবে,
যেটার জন্য বাংলাদেশের রাজনীতি পরবর্তীতে অস্থির এবং অস্থিতিশীল হয়ে উঠতে পারে। যেমন আমি উদাহরণ দেই, মনে করুন তাকে রিমান্ডে নিয়ে বলা হলো যে তোমাদের আমরা অক্ষত রাখবো, কোনো সমস্যা হবে না, শুধু বিএনপির অমুক নেতার নাম বলো। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বলে দাও, পররাষ্ট্রমন্ত্রীর নাম বলে দাও, বা অর্থমন্ত্রীর নাম বলে দাও যে অমুক তোমাকে দিয়ে এই কাজটি করিয়েছে। সে কিন্তু বলে দিল। বলার পরে কি করবে এরা? তখন বাংলাদেশ সরকারকে, আমাদের যে নতুন সরকার, এই সরকারকে বেকায়দায় ফেরানোর জন্য তারা ব্ল্যাকমেইল শুরু করবে। এটা ওদের পক্ষে একেবারেই সস্তা কাজ, খুবই স্বাভাবিক কাজ। কারণ তারা এইভাবেই আমাদের সেনাবাহিনীকে, আমাদের আমলাদেরকে, আমাদের রাজনৈতিক নেতাদেরকে এইভাবেই তারা ব্ল্যাকমেইল করেছে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। তারা সেখানে তাদেরকে নিয়ে গিয়ে হানি ট্র্যাপে ফেলে সুন্দরী নারীদেরকে তাদের কাছে লেলিয়ে দিয়ে ছবি তুলে রেখে, বিশেষ মুহূর্তের ছবি তুলে রেখে পরবর্তীতে তারা ব্ল্যাকমেইল করায়। এটাই রয়ের কাজ। তো তাহলে তখন এই সরকারকে ব্ল্যাকমেইল করবে যে এই যে আমাদের কাছে তোমাদের নাম বলেছে, অমুক অমুক নেতার নাম বলেছে, তোমরা যদি আমার এই শর্তে রাজি না হও, অমুক জায়গাটুকু আমাকে দিয়ে দাও, বা আমার এই কাজটুকু করে দাও। শেখ হাসিনার কাছ থেকে যেভাবে তারা বাংলাদেশটাকে একেবারে পুরা কিনে নিয়েছিল টাকা ছাড়া, এরকম একটা আবদার করে বসবে যে এই কাজটা করে দিতে হবে, না হলে আমি এই যে তোমাদের এই অমুক নেতার নাম বলে দেবো। তাহলে যখনই আমি এই নামটা বলে দেবো, তাহলে বাংলাদেশের মানুষ তো বারুদের মতো হয়ে আছে, জাস্ট আমি ম্যাচের কাঠি ফেলে দেবো যে জাস্ট সালাউদ্দিন বা আমির খসরু বা অমুক তমুক। এটা কিন্তু আমি নামগুলো বলছি, আপনারা কিন্তু দয়া করে অন্যভাবে নেবেন না, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। তখন কি হবে? বাংলাদেশের রাজনীতি তো আবার উত্তাল হয়ে উঠবে, রাস্তাঘাট গরম হয়ে যাবে, আবার ধরপাকড় শুরু হবে, আবার রক্তারক্তি শুরু হয়ে যাবে। এটাই তারা চায়। তাহলে এই রক্তারক্তি যাতে না হয়, বা সরকার বাংলাদেশের অভ্যন্তরে তার আন্দোলনকে দমানোর জন্য, সরকার হয়তো ভাবলো যে না আমার দরকার নেই, এত পেরা নেওয়ার দরকার নেই, ঠিক আছে ওরা যা বলে আমরা সেটাই মেনে নেই, তবু নাম প্রকাশ করার দরকার নেই। তাহলে সরকার ওদের শর্তে রাজি হয়ে গেল। তাহলে কি হলো? আমার দেশটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ওইটাকে ঢাকতে গিয়ে আমার দেশ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। অথবা মনে করুন বলে দিল যে তোমরা ঝুমার নাম বলে দাও, জামাত আমিরের নাম বলে দাও, সাদিক কায়েমের নাম বলে দাও, তারপরে ইনকিলাব মঞ্চের যে এখন মুখপাত্র আছে জাবের, এর নাম বলে দাও। মানে এরকম জাস্ট, আমি বারবার বলছি যে তারা পারে না এমন কোনো কাজ নেই। এরকম যে কোনো একজনকে ব্ল্যাকমেইল করার জন্য যে কোনো একজনের নাম তারা বললো যে অমকের নাম বলেছে, সে ওসমান হাদিকে হত্যা করিয়েছে এই এদেরকে দিয়ে। তাহলে চিন্তা করতে পেরেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? এবং তারা ঠিক এই কাজটাই করবে, আপনারা লিখে রাখতে পারেন, এই কাজটাই করবে। না হলে 14 দিনের রিমান্ড চাওয়ার কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন নেই। আর তারা গ্রেপ্তার করে, এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে অতি দ্রুত তাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু তারা তা দেবে না। দেখেন, ফেরত দেবে না। সরকার যতই তাদের কাছে ধর্ণা দিক বা চাক যে তাদেরকে ফেরত দেন, ফেরত দেবে না। তারা তাদের স্বার্থটুকু হাসিল করার পরেই তারপরে তাদেরকে বাংলাদেশে সোপর্দ করবে। এই জন্যই বলছি যে এই দুই হত্যাকারী ভারতে গ্রেপ্তার হওয়ার কারণে আমাদের স্বস্তির চেয়ে শঙ্কার মাত্রা বৃদ্ধি পেয়েছে বহুগুণে। পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেটি দেখার জন্য আমাদের জাস্ট একটু অপেক্ষা করতে হবে। গতকালকের ভাইরাল খবর, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে নিয়ে বা জামাত ইসলামকে নিয়ে গতকালকে সারাদিন ভার্চুয়াল মিডিয়াতে একটাই খবর, জামাত ইসলাম বিএনপির কাছে একটু ভিড়বার জন্য, তার দল একটা পদ নেওয়ার জন্য, একটা মন্ত্রিত্ব নেওয়ার জন্য রুতুপুতু করতেছে। এই নিউজ কালকে সারাদিন ভার্চুয়াল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। শুধু ভার্চুয়াল মিডিয়া না, বাংলাদেশে যত সংবাদপত্র আছে সব জায়গায় এটা ভাইরাল নিউজ হয়েছে। কি, জামাতে ইসলামের আমির সাহেব পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে বলছেন যে আমাদের একজন প্রতিনিধিকে আপনাদের দলে রাখেন, মানে ইনডাইরেক্টলি জামায়াত ইসলাম জাতীয় সরকারে ঢুকতে চায়, মানে এইভাবে খাবে না তো এইভাবে ঘুইরা খাইতে চায়, এমনই সংবাদ করা হয়েছে। তো যারা জামায়াত ইসলামকে সাপোর্ট করেন বা যারা জামায়াত ইসলামকে ভালোবাসেন, তাদের সবার মন খারাপ। অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা জামাতের সপক্ষে কথা বলেন, তারা বেশ প্রতিবাদ মুখর কন্টেন্ট বানাইছেন। তারা বলছেন এটা বিরাট বড় ভুল করছে জামাত ইসলাম, এটা কি করলো, আমাদের মানিজ্যত কিছুই রইল না বলছে। তারা তাদের ক্ষোভ থেকে বলছে, আমি তাদের ক্ষোভকে রেসপেক্ট করি, কিন্তু তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, আপনারা যারা এই নিউজটা করছেন বা যে কন্টেন্টটা বানাইছেন, আপনারা প্লিজ, আপনারা আসলে এটার ভেতরে ঢুকেন নাই, টোটাল দেখেন নাই। মানুষের কন্টেন্ট দেখছেন, যারা জামাত বিরোধী কন্টেন্ট তৈরি করে তারা যা বলছে সেইটাকে বিশ্বাস করে, সেইটাকে আত্মস্থ করে জামাতের উপরে আপনারা অভিমান করছেন। আসলে কি এটা ঠিক? আপনি যিনি বলছেন, জামাতের প্রতি যিনি অভিমান দেখাচ্ছেন, জামাতের প্রতি যিনি গুসা দেখাচ্ছেন, ওনাকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনি কি ব্যাপারটাকে নিয়ে মানে কোনো গবেষণা করছেন, জানতে চেষ্টা করছেন, ভেতরে ঢুকতে চেষ্টা করছেন আসল ঘটনাটা কি? না, করেন নাই। আসলে আপনি সেন্টিমেন্টাল হয়ে গেছেন, আপনি জামাতকে ভালোবাসেন, আপনি সাথে সাথে জামাতকে বেশ কিছু কটূক্তিও করেছেন আপনার মনের ক্ষোভ থেকে।
আমি সে ব্যাপারে আমি কোনো আলোচনা করতে চাই না। আমি যেটা করতে চাই, যারা এই ঘটনাটা দেখেছেন বা শুনেছেন, যারা যে ধারণা নিয়েছেন এবং যারা এর ভেতরে ঢোকেননি, যারা এটা সম্পর্কে জানতে চাননি, তাদের জন্য আমি কন্টেন্টটা বানাচ্ছি। কারণ আমি এটা নিয়ে গতকালকে সারা দিন অ্যানালাইসিস করেছি। আজকে এখন এখানে ভোর রাত্র সিরিয়াল, আমি ঘুমাইনি সারা রাত, মাথাটা খারাপ হয়ে গেছে। কারণ আমিও জামাতকে সাপোর্ট করি, আমার দেখবার পর আমারও মন খারাপ হয়েছে। আমিও জানতে চেষ্টা করছি জামাত এত বড় একটা অন্যায় কাজ করতে পারে কিনা। তারপর ভেতরে গিয়ে যেটা দেখলাম, ভয়াবহ এক চিত্র, ভয়াবহ এক চিত্র। ঘটনাটা হলো এমন বন্ধুরা, জামাতের আমির সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান, উনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন বেতনভুক্ত কর্মচারী হিসাবে কাজ করছেন। তো হঠাৎ করে সে সপ্তাহে 2-1 আগে জামাতের আমির সাহেবকে বললেন যে, জনাব, আমি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চাকরির জন্য দরখাস্ত করছি, আপনি একটু দোয়া করবেন। তো আমির সাহেব বলছেন, ঠিক আছে, আপনি যদি আপনার যোগ্যতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো চাকরি পান, ভালো কথা। ওখানেই শেষ। তার কয়েকদিন পরে সে একটা চিঠি লিখেছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে, জামায়াতের আমিরের প্যাডে, জামায়াতের আমিরের সিগনেচারে, যে এই লোকটাকে, আমার পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার মাহমুদুল হাসানকে আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ করেন এবং তাকে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দেন। উনি ওখান থেকে আমাদের সাথে সমস্ত লিয়াজও মেনটেন করবে। জামাতের আমির সাহেবকে উনি এই কথাটা বলেছেন, স্যার আমি কিন্তু একটা চিঠি ইস্যু করছি। জামাতের আমির সাহেব বলছেন, হ্যাঁ তুমি যখন চাকরি করবো তুমি চিঠি ইস্যু করবে, কিন্তু এই কথা কিন্তু তাকে বলা হয় নাই যে আমি আপনার নামে একটা চিঠি ইস্যু করে পাঠিয়েছি মন্ত্রণালয়ে, মানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, বলে নাই। কিন্তু ঘটনাটা 2 সপ্তাহ আগের পরের দিনই জামাত এটা খবর পেয়ে গেছে। খবর পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়কে তারা টেলিফোনে বলছেন যে চিঠিটা এসছে এটা আমার কোনো চিঠি না, এখানে একটা জালিয়াতি হয়েছে, আমি তাকে স্যাক করেছি, আপনারা এই চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিন, বা এরকম কিছু একটা ঘটনা ওখানে শেষ 2 সপ্তাহ আগে। এবং এই ভদ্রলোককে তখন স্যাক করা হয়েছে, তাকে বিতাড়িত করা হয়েছে, বিতাড়িত করে ব্যারিস্টার আরমান সাহেবকে জামাতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 2 সপ্তাহের আগের ঘটনা ওখানে শেষ হয়ে গিয়েছিল। হঠাৎ করে 2 সপ্তাহ পর কেন এটা এরকম করে নিউজ আসলো? হঠাৎ করে 2 সপ্তাহ পর কেন সমস্ত মিডিয়ার এমন ফলাও করে নিউজ করা শুরু করলো? কারণ একটাই, জামাতকে ছোট করতে হবে। তবে আমি একটা কথা বলবো, এখানে জামাতেরও কিছু দোষ আছে। যারা জামাতের প্রতি রাগ করেছেন, আমি তাদের সাথে এখন সহমত পোষণ করে বলছি, জামাতের দোষটা এই জায়গায়, জামাতে এই পোস্টটা যখন তাকে নিয়োগ করা হয়েছিল তখন বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটার তার সম্পর্কে অনেক তথ্য দিয়েছিল। এ একটা বাটপার, এ একজন কাজের মেয়েকে ধর্ষণ করবার দায়ে দণ্ডিত অপরাধী। একে কেন নিছে জামাতের আমির সাহেব পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে? এর সম্পর্কে আপনারা খোঁজ নেন, ইংল্যান্ডেও কি পড়াশোনা করছে, কিসে পিএইচডি করছে, কিসের ডক্টর? এই ধরনের কথা অনেকেই বলেছেন, কিন্তু জামাত সেটা আমলে নেয় নাই। সেটা কেন জামাতে আমলে নিল না? এটা কিন্তু জামাতের একটা ব্যর্থতা বলবো আমি। কারণ এত বড় একটা ব্যাপার, যে মানুষটা একটা ধর্ষণ মামলায় আছে, সেই মানুষটা জামাতের আমিরের উপদেষ্টা হয় কি করে? জামাত খোঁজ দেয়নি, জামাত এইটাও খোঁজ দেয়নি। এই বাটপার হাসিনার আমলে হাসিনার চামচামি করেছে। এই বাটপারের সাথে আমরা যুবলীগের পরশের ছবিও দেখেছি। এত কিছু কি করে গোপন থাকলো? জামাতের যারা মিডিয়া সেলে কাজ করেন, জামাতের যারা ইনফরমেশন জোগাড় করেন, তারা কেন এই খোঁজটা নিলেন না? আপনাদের মনে আছে কিনা জানি না, জামাতকে নিয়ে সবসময় কন্টেন্ট তৈরি করে মিস্টার সুলেমান অ্যানালাইসিস, উনি ওই সময় ভিডিও বানিয়েছিল বেশ কয়েকটা এই মাহমুদুল হাসান সম্পর্কে, যে একে নিয়ে না, এ বাটপার, এ ধর্ষণ মামলার আশা নিয়ে জামাতকে নষ্ট করবে। জামাত শোনেনি। তখন নাকি জামাত থেকে বলা হয়েছে, না না তোমরা এত কথা বলো না, আমরা বুঝে শুনে দিয়েছি। মানে জামাতের ভিতরেই গুপ্ত সুপ্ত আছে। মানুষ বলে না জামাত গুপ্ত, জামাত সুপ্ত, আসলে গুপ্ত সুপ্তরা জামাতেই ঢুকে গেছে। এই বাটপারকে ডক্টর শফিকুর রহমান সাহেব বিতাড়িত করেছেন, চাকরিচ্যুত করেছেন। এটাই কি তার শাস্তি? এই বাটপারের ধৈর্য নেই, কুত্তার বাচ্চারে ধৈর্য নেই, জেলে বলেন সে কত বড় অন্যায় করছে। আপনার পেনে সে সাইন করা, সে চিঠি ইস্যু করছে মন্ত্রণালয়ে, এটা তো ফৌজদারি অপরাধ। তাকে এইভাবে ছেড়ে দিচ্ছেন কেন? তাকে শুধু চাকরিচ্যুত করলে হয়ে গেল? আজকে জামাতের যে বদনামটা সে করলো, আজকে জামাতকে যে জায়গায় আজকে নামারও পাবলিক নেই। এখন আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, আমি যতটুকু বুঝেছি, সমস্ত মানুষ কি সেটা বুঝতে চাইবে? বাংলাদেশের সব মানুষ কি এটা জানতে চাইবে যে আসল ঘটনা কি? আসল ঘটনা জানতে হলে তাকে অনেকগুলো কন্টেন্ট দেখতে হবে। এই ডক্টর মাহমুদুল হাসানের ফেসবুকে ঢুকতে হবে, তার ইতিহাস জানতে হবে, তার লন্ডনে যেতে হবে। কারে তো টাকা পড়ছে ভাই? মানুষ তো সাদা চোখে যেটা দেখে সেটাই বিশ্বাস করে। আজকে মানে গতকালকে বাংলাদেশে সবার মধ্যে একটি আলোচনা
জামাত ইসলাম এখন বিএনপির সাথে উত্তুবুত্তু করে কোনো রকম সরকারে ঢুকতে যেতেছে। এই মাহমুদুল হাসানের এই চিঠিটার জন্য আজকে এই অবস্থাটা জামাতের হয়েছে। এর বিচার কি শুধু ওকে বিতাড়িত করা? না 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 না, আমরা মানি না। একে ইমিডিয়েট আজকে সকালেই একে এর নামে মামলা করা হোক, একে জেলে ঢুকানো হোক। কারণ এই বাটপার এরপরে এখান থেকে আরেক জায়গায় গিয়ে সেইখানেও বাটপারি করবে, কারণ ও হলো মহা বাটপার, ওর কাজই এইটাও বুঝেন। দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।